সেই সময় গোটা দেশ জুড়ে রক্তাক্ত মৃত্যুর প্রতিধ্বনি। দেশটা যেন ধ্বংসের মুখের খাবারের মতন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এই রক্তাক্ত মৃত্যুটাও এক ধরনের ব্যাধি, যে ব্যাধির সংক্রমণে সমস্ত জায়গা জুড়ে রক্তবন্যা বয়ে চলে। এই রোগের লক্ষণ হলো প্রথমে তীব্র একটা যন্ত্রণার অনুভূতি, তারপর মাথা ঘোরা, সব শেষে শরীরের প্রতিটি লোমকূপ থেকে অবিরাম রক্তক্ষরণ। সারা শরীরটায় রক্তের দাগে ভরে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই রোগের শিকার যাতে বাইরের কোনো সাহায্য কিংবা তার পরিচিত মানুষদের কাছ থেকে কোনো রকম সহানুভূতি না পেতে পারে, তার জন্য শিকারের মুখটা আঠালো ফিতে দিয়ে আটা থাকে। এই শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে ৮ ঘন্টা। এই ৮ ঘন্টার মধ্যে সমস্ত ঘটনাটা নিখুঁতভাবে ঘটে যায়। এই রক্তাক্ত হত্যাকাণ্ডের ফলে রাজকুমার প্রেসপুরোর রাজ্যের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে এলো। রাজকুমার প্রেসপুরো খুব সুখী আর ভীষণ আমোদে স্বভাবের ছিলেন। তার ছিল খুব সাহস আর বিচক্ষণ বুদ্ধি। যখন দেখলেন তিনি তার রাজ্যের লোক সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, তখন তিনি তার রাজদরবারের হাজারখানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের কাছে ডেকে পাঠালেন। তারপর নিজের তৈরি করা নির্জন দুর্গগুলোর একটাতে ওদেরকে পাঠিয়ে দিলেন। ওদের যে দুর্গটায় পাঠানো হলো সেটা অদ্ভুত ধরনের দেখতে। এ থেকে রাজকুমারের নিজস্ব অভিজাত আর অদ্ভুত রুচির পরিচয় পাওয়া যায়। দুর্গটার চারিদিক জুড়ে উঁচু শক্ত দেওয়াল, আর দেওয়ালটার চারিদিকে মাঝে মাঝে লোহার গেট। মানুষগুলোকে লোহার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর দরজাগুলোকে বল্টু গরম করে হাতুড়ি পিটিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে দুর্গের মধ্যে কোনো রকম উত্তেজনকর ঘটনা ঘটলে কারোর পক্ষেই আর বাইরে আসার উপায় ছিল না। আবার তেমনি কেউ ইচ্ছা করলে ভিতরেও ঢুকতে পারতো না। কিন্তু দুর্গের ভিতরে সব কিছুরই ছিল ব্যবস্থা। বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই সুব্যবস্থা সেখানে ছিল। আনন্দ স্ফূর্তি করার জন্য সব রকম ব্যবস্থা এই দুর্গের ভিতরে করা হয়েছিল। আনন্দ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী ছিল, আর খাবারের জন্য ঢালা মদের ব্যবস্থাও ছিল। দুর্গের নিরাপত্তার ব্যবস্থাটাও ছিল খুব নিখুঁত, কোনো ভয় ছিল না। শুধু দুর্গে একটাই জিনিস ছিল না, তা হচ্ছে রক্তাক্ত মৃত্যু। রক্তাক্ত মৃত্যুর কথা বলার আগে দুর্গটার বর্ণনা দিয়ে নিই। এই দুর্গটা ছিল 7টা ঘর বিশিষ্ট একটি রাজকীয় অট্টালিকা। এই বিরাট ঘরগুলো সবটা এক নজরে দেখা যায় না, কারণ ঘরগুলোর দরজা অদ্ভুত ধরনের। আসলে এইরকম অসম্পূর্ণ দেখানোই ছিল ঘরগুলোর বৈশিষ্ট্য। 20 কিংবা 30 গজ অন্তর একটা করে বাঁক, আর বাঁকগুলো দেখলে কেমন রহস্যময় মনে হয়। দেওয়ালের ডান বাম দুই দিকের ঠিক মাঝখানে একটি করে জানালা। ঘরের বাইরে টানা বারান্দা। প্রতিটি ঘরে হু হু করে বাতাস বইত। জানালায় কাঁচ লাগানো ছিল, কিন্তু জানালার কাঁচের রং অদ্ভুত ধরনের। প্রত্যেক ঘরের প্রতিটি সরঞ্জাম যে রঙের ছিল, সেই ঘরের জানালার কাঁচের রংটা ওই ঘরের 7 সরঞ্জামের রঙের মতন ছিল। যেমন পূর্ব দিকের প্রথম ঘরের প্রতিটি 7 সরঞ্জামের রং নীল রঙের, তাই ওই ঘরের জানালার কাঁচের রংটাও ছিল নীল। দ্বিতীয় ঘরটায় বেগুনি রঙের জিনিসপত্র সাজানো ছিল, তাই ঘরের জানালার কাঁচের রঙও ছিল বেগুনি রঙের। এইভাবে তৃতীয় ঘরের জানালার রং সবুজ, 4 নম্বর ঘরের জানালার কাঁচের রং কমলা, 5 নম্বর ঘরের জানালার কাঁচের রং সাদা, 6 নম্বর ঘরটার জানালার কাঁচের রং ছিল ধূসর, আর পশ্চিম দিকের 7 নম্বর ঘরটার প্রতিটি সাজ সরঞ্জাম ছিল কালো রঙের। এই ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সব কিছুই কালো রঙের ছিল, এমনকি ঝুলে থাকা পর্দাগুলো আর মেঝের বিছানার কার্পেটটাও ছিল কালো রঙের। কিন্তু এই 7 নম্বর ঘরে জানালার কাঁচের রংটা ছিল আলাদা। কালো না হয়ে এটার রং ছিল লাল। এই লাল রংটা দেখলেই মনে হতো তাজা ঘন রক্তের মতো।
দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই কিন্তু আলোর ব্যবস্থা নেই। এমনকি কড়িকাঠে ঝুলানো ঝাড়বাতি কিংবা প্রদীপ কোনো কিছুরই ব্যবস্থা ছিল না। শুধু মাঝখানে কিছু সোনার অলংকার ছাদ বেয়ে নেমে এসে এদিক ওদিকে জ্বলছে। ফলে সব ঘরগুলো আলোবিহীন ছিল। শুধু ঘরের বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানালার ঠিক উল্টো দিকের বারান্দাতে একটা করে 3 পায়ার টুল রাখা, আর এই টুলের ওপর থাকতো জ্বলন্ত অঙ্গারের পাত্র। এই জ্বলন্ত অঙ্গার থেকে যে আলো বের হতো তা রঙিন জানালাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে যখন পড়তো তখন প্রতিটি ঘরই কেমন রহস্যময় হয়ে উঠত, যেন একটা ভৌতিক আবহাওয়ার সৃষ্টি হতো। এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো পশ্চিম দিকের ঘরটায়, অর্থাৎ 7 নম্বর ঘরটায়। অঙ্গারের আলো যখন ওই লাল ঘরের রক্তের কাছের জানালা ভেদ করে ঘরের মধ্যে পড়ত, কালো পর্দা ও কার্পেটের ওপর তখন ভয়ানক গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হতো। এই পরিবেশে যদি কেউ এই ঘরটাতে ঢুকতো তখন তার মুখটায় একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠত, যার জন্য এই ঘরটাকে দুর্গের সবাই এড়িয়ে চলত। খুব কম লোকই এই 7 নম্বর ঘরটায় ঢুকতে সাহস পেত। 7 নম্বর ঘরটার পশ্চিম দিকের দেওয়ালে আরেকটা অদ্ভুত জিনিস রাখা ছিল, যা হচ্ছে একটা আবলুস কাঠের মস্ত বড় ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল একদম বিশ্রী, কেমন যেন একটা একঘেয়ে শব্দ করে বিশ্রীভাবে দুলতে থাকতো। মিনিটের কাঁটাটা ঘুরপাক খেয়ে যখন 1টা ঘন্টা পূরণ করত তখন ঘড়িটার পেতলের হৃৎপিণ্ড ফুঁড়ে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসতো। শব্দটা ছিল পরিষ্কার, জোরালো ও গভীর। এই শব্দের মধ্যে একটা জাদু আছে। যখনই শব্দটা হতো তখন যারা বাদ্যযন্ত্রগুলো বাজাতো তারা বাজনা থামিয়ে চুপ করে শব্দটা শুনত। নাচ গান তখন সব থেমে যেত, সমস্ত কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যেত। সবাই যেন এই শব্দ থেকে কিছু একটা বোঝার চেষ্টা করত, আর সবাই হতবুদ্ধি হয়ে পড়তো এই শব্দটা শুনে। শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যেত তখন আবার সবাই সহজ স্বাভাবিক হয়ে উঠত, একে অন্যের দিকে তাকাতো, হাসতো, গল্প করত। ওদের হাসি তাকানো দেখলে মনে হতো সবটাই ওদের ভয়ের জন্য। তারপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করে বলতো আবার যখন এই ঘড়িটা বাজবে তখন ওরা এমনি বোকার মতন চুপ করে থাকবে না, কিন্তু ওদের বলাই সারাতো। সেই 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটা আবার এই অদ্ভুত সুরে বেজে উঠত। তখন ওদের কাজের কথা মনে থাকতো না, আগের মতন সব কিছু থেমে যেত। মানুষগুলো সব বোকার মতো নিশ্চুপ হয়ে যেত। ওরা সবাই কিছু একটা বুঝতে চেষ্টা করত। প্রতি ঘন্টায় এইরকম অদ্ভুত শব্দ শুনে চুপ করে গেলে ওদের আনন্দ অনুষ্ঠান ঠিক একইভাবে চলত, তাতে কোনো রকম ত্রুটি ছিল না। 7 নম্বর ঘরের সমস্ত সাজসজ্জা রাজকুমার প্রেসপুরো রুচি অনুযায়ী সাজানো হয়েছে। এতেই ওর অদ্ভুত ধরনের রুচির পরিচয় আমরা পাই। তাছাড়া তার পরিকল্পনা অনুযায়ী সকল অনুষ্ঠান চলত। সব কিছু মিলিয়ে শুধু একটাই পরিবেশ সৃষ্টি হতো, যেটা হচ্ছে গতিময় ও ভৌতিক আবহাওয়ার। অবশ্য হারমানি দেখার পর থেকেই রাজকুমারের মাথায় এইরকম অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা এসেছে। তাছাড়া এখানকার মানুষগুলো সব কিছু দেখলেই মনে হয় কোনো কিছু সুস্থ নয়, সব কেমন এলোমেলো, অগোছালো। নির্জন, নিখুঁত, নিরাপদ দুর্গের মধ্যে সবাই খুব আনন্দে দিন কাটাচ্ছিল। এইভাবে প্রায় 5-6 মাস কেটে গেল। হঠাৎ 6 মাস শেষ হওয়ার আগে সেই অভিশপ্ত ব্যাধির আক্রমণ শুরু হলো।
যেদিন ঘটনাটা ঘটে সেদিন রাজকুমার প্রেসপুরো তার হাজারখানেক প্রজার সঙ্গে নাচ গানের আসরে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন। ঘরগুলো যেন ভয়াবহ মনে হতে থাকে। মনে হলো ঘরের রং যেন তারা চুষে নিচ্ছে। হঠাৎ আবলুস কাটে সেই ঘড়িটার শব্দ বাজতে থাকে, যার ফলে সমস্ত বাদ্যযন্ত্রের বাজনা থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ নীরবতা নেমে আসে। সবাই যেন থমকে দাঁড়িয়ে পড়ে। শব্দটা থামতেই বাদ্যযন্ত্র আবার বেজে ওঠে। সবাই হাসি গল্পে মুখর হয়ে ওঠে। আনন্দ স্ফূর্তির বন্যা বয়ে চলে। 3 পায়া তুলে রাখা সেই জ্বলন্ত অঙ্গারের আলো রঙিন কাঁচের জানালাগুলো ভেদ করে ঘরের ভিন্ন ভিন্ন রঙের পরিবেশ সৃষ্টি করতে থাকে। সবগুলো ঘরের মধ্যে 7 নম্বর ঘরটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। উৎসবের রাত ক্রমশ বেড়েই চলেছে। লাল জানালার কাঁচ ফুঁড়ে রক্তের মতন লাল আলো 7 নম্বর ঘরটার কালো রঙের সাজ সরঞ্জামের উপর এসে পড়তে থাকে। আর ঠিক তখনই একটা মূর্তি 7 নম্বর ঘরের কালো কার্পেটে পা রাখে। তার দেহটা লাল আলোয় স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই সময়ে আবলুস কাটের ঘড়িটা সুরেলা ছন্দে বেজে ওঠে। অন্য সব ঘরের লোকেরা সেই শব্দ শুনতে পায়। শুধু 7 নম্বর ঘরটা ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড়। ওদের এই উৎসব চলে মাঝরাত তাক। প্রতিদিন প্রতি ঘন্টায় ঘড়ির শব্দে ওদের নাচ গান কথাবার্তা সব থেমে যায়। আজ আবার শব্দটা আরম্ভ হতেই রোজকারের মতন সব থেমে গেল। মানুষগুলোর মধ্যে একটা বিহুলতা নেমে আসে। তারপর যখন ঘড়িটার শেষ শব্দটা খুব আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক তখনই ভিড়ের মধ্যে অনেকেই একজন মুখোশধারীর অস্তিত্ব টের পায়, যাকে এক মুহূর্ত আগেও দেখা যায়নি। সকলে এই লোকটার অদ্ভুত উপস্থিতি নিয়ে চাপা স্বরে ফিসফিস করে কথা বলতে থাকে। সবার চোখে বিস্ময়, তীব্র আতঙ্ক, ভয়ে সবাই মরিয়া হয়ে ওঠে। অদৃশ্য মূর্তিটার আকৃতিটাও বীভৎস। বিরাট লম্বা দৈত্যের মতন দেখতে। আপাত মস্তক যেন রহস্যের আবরণে ঢাকা। মুখে মুখোশ, পোশাক পরিচ্ছদগুলো সব যেন ঘন লাল রক্তবর্ণের। দেখলে গায়ে রক্ত হিম হয়ে আসে। সেই সময় রাজকুমার প্রেসপুরো চোখ ওই ভুতুড়ে মূর্তিটার উপর গিয়ে পড়ে। মূর্তিটাকে লক্ষ্য করে কর্কশ গলায় বলে ওঠেন, এত দূর স্পর্ধা! মূর্তিটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। রাজকুমারও সাহস দেখে ক্ষেপে ওঠেন। রুক্ষস্বরে বললেন, ওর স্পর্ধা তো কম নয়, আমাদের উপহাস করছে, অপমান করছে। ওকে তোমরা সবাই মিলে ধরো, ওর মুখোশটা খুলে দাও, তাহলে বুঝতে পারবো আগামীকাল ভোরে কাকে আমরা ফাঁসি কাটে ঝোলাচ্ছি। রাজকুমার প্রেসপ্রো পূর্ব দিকের নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আর এই ঘরে ঘটনার প্রথম সূত্রপাত। ওর হাতের ইশারায় সমস্ত বাজনা থেমে গেল। রাজকুমার তখন নিজের দলের লোকজনদের নিয়ে একইভাবে ঘরটার মধ্যে দাঁড়িয়ে থাকেন। দলের লোকজন মুখোশধারী দৈত্যের দিকে এগিয়ে যায় তাকে ধরবার জন্যে, কিন্তু মূর্তিটা সেদিকে কোনো রকম লক্ষ্য না করে এগিয়ে যায় রাজকুমারের দিকে। একটা অজানা আতঙ্কে সবাই থেমে যায়। কারোর সাহসে কুলোয় না মূর্তিটাকে জাপটে ধরতে। ততক্ষণে মূর্তিটা রাজকুমার প্রেসপুরোর সবচাইতে কাছের লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। ওদের মধ্যে দূরত্ব মাত্র গজ খানেকের মতো। এবার মূর্তিটা ঘরের মাঝখান পার হয়ে একেবারে শেষ প্রান্তের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ভয়ঙ্কর মূর্তিটা নিজের যাওয়ার রাস্তা করে নেয়। ওর প্রতিটি পদক্ষেপ যেন মাপা আর জোরালো। প্রথমে মূর্তিটা নীল রঙের ঘর থেকে ছুটে যায় বেগুনি রঙের ঘরে, সেখান থেকে যায় সবুজ রঙের ঘরে, তারপর কমলা রঙের ঘরে ঢোকে। এ ঘরে এসে মূর্তিটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজকুমার প্রেসপুরের মধ্যে ক্রোধ আর ভয় দুটোই একসাথে কাজ করতে থাকে।
মনে মনে ভীষণ ক্ষেপে ওঠেন তিনি। তার সঙ্গে একটা ভয় মিশ্রিত লজ্জা আর অপমানে তিনি মরিয়া হয়ে ওঠেন। তিনি মূর্তিটার পিছন পিছন ধাওয়া করে চলেন, কিন্তু ওর সঙ্গীরা কেউই তাকে অনুসরণ করে না। রাজকুমার প্লেসপ্রো মূর্তিটার পিছন পিছন একের পর এক ঘরে ঢোকেন, তার হাতে ঝকঝকে ছুরি, যার তীক্ষ্ণ ফলাটা চকচক করে ওঠে প্রতিহিংসা, অপমান ও ক্রোধে। সবশেষে রাজকুমার প্লেসপ্রো আর দৈত্যটা 7 নম্বর ঘরে এসে মুখোমুখি দাঁড়ায়। রক্তের মতন লাল আলো ঘরের মধ্যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। একটু পরে ঘরের ভিতর থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। রাজকুমারের তীক্ষ্ণ ফলাওয়ালা ছুরিটা কার্পেটের ওপর ছিটকে যায়, আর রাজকুমার প্লেসপ্রোর রক্তাক্ত মৃতদেহটা কালো কার্পেটের ওপর আছড়ে পড়ে। তারপরে ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। সবাই তখন আতঙ্কে ভীত বিহুল হয়ে পড়ে। কারোর কোনো কিছু করবার ক্ষমতা থাকে না। হঠাৎ রাজকুমারের তীক্ষ্ণ চিৎকার ওদের সবাইকে বাস্তবে ফিরিয়ে আনে। এবার সবাই মরিয়া হয়ে মনের সাহস জোগাড় করে ছুটে যায় লাল রঙের ঘরটার দিকে। হুড়মুড় করে সবাই ঘরে ঢুকে পড়ে দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা, যা দেখে ওরা আতঙ্কে শিউরে ওঠে। মুখের ভাষা বন্ধ হয়ে যায় ওদের। সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে সামনে সেই আবলুস কাঠের ঘড়িটার ঠিক পিছনে লম্বা, বিকট আর ভয়ঙ্কর দৈত্যটা দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় পাথরে খোদাই করা একটা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কবর থেকে উঠে আসা মুখোশধারী মূর্তিটার দিকে তাকিয়ে মৃত্যু ভয়ে সবার শ্বাস বন্ধ হয়ে আসে। প্রত্যেকে রক্তাক্ত মৃত্যুর উপস্থিতি টের পায়। সবাই বুঝতে পারে এই মূর্তিটা হচ্ছে একটা পিশাচ, মানুষের রক্তেই যার খিদে মেটে। মাঝরাতে যে সকলের অলক্ষ্যে চোরের মতন এই দুর্গে ঢুকে পড়েছে। তারপর থেকে চলে একের পর এক রক্তাক্ত হত্যাকাণ্ড, আর তার সাথে 7 নম্বর ঘরটায় রক্তের স্রোত বয়ে চলে। দুর্গে সবাই মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে ওঠে। এই ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যুর থেকে বাঁচার জন্য সবাই মরিয়া, কিন্তু পালাবার কোনো পথ নেই ওদের। এরপর একের পর এক মানুষের সংখ্যা কমতে থাকে, আর তার সাথে দুর্গটা জনশূন্য হয়ে পড়ে। আবলুস কাঠের অদ্ভুত খড়িটা নিস্তব্ধ হয়ে যায়। বাইরের বারান্দায় রাখা জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যায়। মানুষহীন দুর্গ জুড়ে একটা রহস্যময় গভীর অন্ধকার নেমে আসে। শুধু এই দুর্গটার মধ্যে বেঁচে থাকে একরাশ অন্ধকার আর মৃত্যু। রক্তাক্ত মৃত্যু তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে এই রহস্যময় দুর্গের মধ্যে, আর তার অভিশপ্ত ব্যাধির বিস্তার ঘটে।